নমস্কার বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোনোর পর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে আলোচনা চলছে যে আর কত নম্বর পেলে ইন্টারভিউ ডাক পাওয়া যাবে। তো বিভিন্ন পত্রপত্রিকায় এই ধরনের খবর প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে আমি নিয়মিত এই ধরনের খবর দিয়ে থাকি, আপনাদের আপডেট করে থাকি চারিদিকে কি হচ্ছে, কি চলছে, আগামী দিনে কি হতে চলেছে। রাজ্যের যে চাকরি বাকরির যে খবর সংক্রান্ত আপনারা জানেন একটি অনন্য চ্যানেল। তো আজকে এই ভিডিওর মাধ্যমে অভিজ্ঞতার নম্বর বাতিলের দাবিতে আন্দোলন চলছে। আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু শূন্যপদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। এটাও অত্যন্ত বড় খবর। তো আমি আপনাদের অনুরোধ করব যে পুরো আপনারা ভিডিওটা দেখুন, দয়া করে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। পুরো ডিটেল আপনাদের খবরটা দেব, অথেন্টিক খবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলো খবর আমি পড়ি সেইখান থেকে আপনাদের আমি কিছুটা জানানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে ফ্রেশারদের আন্দোলনে কোচিংয়ের স্যার ম্যামরা এই ধরনের প্রশ্ন আসছে যে ফ্রেশার যারা প্রার্থী তারা তো বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করেছেন, অনেকে 60 পেয়েছেন কিন্তু ইন্টারভিউ ডাক পেলেন না, এবং যথারীতি মামলার একটা আশঙ্কা ছিলই, কিন্তু মামলা হচ্ছেও। তো আমি এই ডিটেল খবর দেবো, আপনাদের অনুরোধ করবো যে আপনারা দয়া করে ভিডিওটা প্রথম থেকে দেখুন। আমি প্রথমে অভিজ্ঞতার নম্বর বাতিলের দাবিতে আন্দোলনের খবর যাওয়ার আগে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলেছেন, শূন্যপদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন, তার আগে আমি ফ্রেশারদের আন্দোলনে কোচিংয়ের স্যার ম্যাম এই সংক্রান্ত খবরটা আপনাদের জানাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন এই সময় পত্রিকায় জয় সাহা লিখেছেন, কিছুটা আপনাদের শোনাচ্ছি। কোনো কোচিং সেন্টার চলে কলেজ স্ট্রিট থেকে, কোনোটা আবার মেদিনীপুর শহর থেকে, কেউ এসেছেন পুরুলিয়া থেকে, কেউ আবার কোচিং চালান গোটা রাজ্য জুড়েই। এই সমস্ত কোচিং সেন্টারগুলিতে চাকরির নানা পরীক্ষার প্রস্তুতি নেন পড়ুয়ারা। সেখান থেকে এক অভিনব প্রতিবাদ সংগঠিত হলো। সোমবার স্কুল সার্ভিস কমিশনের ফ্রেশার চাকরি প্রার্থীদের আন্দোলনে দিনভর উত্তপ্ত ছিল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। অনেকাংশে সেই আন্দোলনের নেপথ্য কারিগর হিসাবে কাজ করেছেন এইসব কোচিং সেন্টারের সাথে যুক্ত মাস্টারমশাইরা। কারণ তাদের যুক্তি, দিনের পর দিন ধরে শিক্ষিত বেকার ছাত্রছাত্রীদের তৈরি করেছেন তারাই। অভিযোগ, এত বছর পর এসএসসি পরীক্ষা হলো, তারপরেও ফুল মার্কস পেয়েও পরীক্ষার্থীরা অনেকেই ইন্টারভিউ ডাক পেলেন না। তাহলে ফ্রেশাররা যাবেন কোথায়? এবং এইখানেই কিন্তু মামলার একটা বিষয় উঠে আসছে। এইসব কোচিং সেন্টারের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে আন্দোলন সংগঠিত করার কাজে ব্যবহার করা হয়েছে, এবং তা করা হয়েছে আন্দোলন ঘোষণা হওয়ার আগে থেকেই। আন্দোলন শুরু হওয়ার পরে অনেক কোচিং সেন্টারেই সোশ্যাল মিডিয়া পেজে আন্দোলনের একাধিক পোস্ট ভিডিও দেখা গিয়েছে। আপনারা নিশ্চয়ই সেগুলো দেখছেন। এমনকি সোমবার সকালে সল্টলেকে জমায়েত হওয়া ডাকও দেওয়া হয়েছে কিন্তু অনেক পেজ থেকে। আজ কিন্তু সল্টলেক অভিযানের পথে যাচ্ছে যোগ্যরা, অর্থাৎ বিকাশ ভবন অভিযানে। দিল্লিতে বছর কয়েক আগে একটি কোচিং সেন্টারের ভিতরে জল ঢুকে সলিল সমাধি হয়েছিল পড়ুয়াদের। কোচিং সেন্টারগুলির বেহাল পরিকাঠামো নিয়ে রাজধানীর বুকে ছাত্রছাত্রীদের আন্দোলনের সাক্ষী ছিল গোটা দেশ। বাংলাতে যেন তার উলট পুরাণ। কার্যত কোচিং সেন্টারের স্যার ম্যাডামরাই তাদের সাহচর্যে আন্দোলন সংগঠিত করছেন বহু ফ্রেশাররা, যাদের চোখে একটাই স্বপ্ন, শিক্ষকতা। আর এই আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সোমবার লাগাতার আন্দোলনের লাইভ টেলিকাস্ট করেছে কোচিং সেন্টারগুলি। পুরুলিয়ার একটি কোচিং সেন্টারের কয়েকশো ছাত্রছাত্রী এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই কোচিং সেন্টার মূলত ইংরেজিতে প্রাইভেট টিউশন দেয়। তার শিক্ষক সুব্রত দেওঘরিয়া এদিন সল্টলেকে আন্দোলনে ছিলেন। বলেন, সারা রাজ্যে আমাদের 2400 ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে যারা এসএসসির পরীক্ষায় বসেছিলেন সকলেই বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। তাদের অনেকেই আন্দোলনে এসেছেন। এত বছর পরে পরীক্ষা হলো, তারা পরীক্ষা খুব ভালো দিয়েছিলেন। নতুনরা তাহলে এভাবে বাদ কেন যাচ্ছেন? সারা রাজ্য জুড়ে কোচিং সেন্টার রয়েছে কামাল হোসেনের। তার দাবি 1 লক্ষ সিট বাড়িয়ে আলাদাভাবে ফ্রেশারদের জন্য প্যানেল করতে হবে। যোগ্য শিক্ষকরা চাকরি পাক, কিন্তু ফ্রেশারদের স্বপ্ন যেন না ভাঙে। ছাত্রছাত্রীদের নিয়ে সল্টলেকে আন্দোলনে এসেছিলেন মেদিনীপুর শহরের দীনবন্ধু মাহাতো। তারও একটা বড় কোচিং সেন্টার রয়েছে। ঘটনাচক্রে তিনি নিজেও এসএসসির চাকরি প্রার্থী। তার অভিযোগ, স্কুল ফুল মার্কস পেয়েও আমরা ইন্টারভিউয়ে ডাক পাবো না কেন? হাওড়া থেকে কোচবিহার, নবদ্বীপ থেকে আসানসোলে কোচিং সেন্টার রয়েছে ইতিহাসের শিক্ষক সৃজন মোদকের। বলেছেন, প্রত্যেকের বা অন্তত যারা ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন তাদের ওএমআর সিট প্রকাশ করা হোক। বন্ধুরা, ওএমআর সিট কিন্তু প্রকাশ করা হয়নি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করা যায় স্কুল সার্ভিস কমিশন ব্যাপারটা ভেবে দেখবে।
কিন্তু এভাবে ছাত্রদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করলে প্রভাবশালীদের রোশনালে পড়তে হবে না তো? হাওড়ার কোচিং সেন্টারের কর্ণধার অভিজিৎ মুখোপাধ্যায় বলেছেন, এভাবে তো কখনো রাস্তায় নামিনি, নামতে ডাকও দিইনি, দূর থেকে বসে সব খবর দেখেছি, পড়েছি, কিন্তু অনেক আশা নিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করে তাদের এই যে অমানবিকতা হচ্ছে তাদের সাথে, সেটা মানা যায় না। তো বুঝতেই পারছেন, বঞ্চিত যোগ্য চাকরিহারাদের জন্য শূন্যপদের যে বৃদ্ধি, সেই সংক্রান্ত খবর আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা প্রত্যেকটা খবর যে আমার যে পোস্টগুলো স্ক্রিনশট নিয়েও আপনারা খবরটা করে নিতে পারেন। তবে আমি অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরোটাই কিন্তু খবরটা জানতে পারবেন। শুধু শুনে যান, আমি পুরো পরপর আপনাদের জানাচ্ছি। বুঝতে পারছেন, একের পর এক কোচিং সেন্টারের নাম দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন জয় সাহা লিখেছেন, অত্যন্ত সুন্দরভাবে তিনি বিষয়টা তুলে ধরেছেন যে প্রত্যেক কোচিং সেন্টারে এত এত ছেলে পড়ে, তারা ভালো রেজাল্ট করেছেন, কেউ 60-র মধ্যে 60 পেয়েছেন, তিনি অভিজ্ঞতায় নাম্বার পাচ্ছেন না যেহেতু, সেই জন্য তিনি ইন্টারভিউ লিস্টে পেলেন না। তাহলে কত নাম্বার পেতে হবে? একটা চাকরির পরীক্ষায় ফুল মার্কস পাওয়া, এটা কিন্তু সত্যি আপনারা নিজেরাই বিচার করুন। এটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আর কত নাম্বার পেতে হবে। ফুল মার্কস পেয়েও এখানে যেন কোথাও যেন নিয়োগ পদ্ধতির মধ্যে একটা গলদের কিন্তু একটা বিষয় কিন্তু উঠে আসছে। নিশ্চয়ই যারা অভিজ্ঞতার জন্য নাম্বার পেয়েছেন তারা চাকরি পাক, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 60-এ 60 পেয়ে তিনি ইন্টারভিউয়ে ডাক পাবেন না কেন? শূন্যপদ নিশ্চয়ই এখানে কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ তাদের এই দাবিটা অন্যায্য নয়। যিনি 60-এ 59 পেয়েছেন আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু 60-এ যিনি 60 পেয়েছেন, এদিকে অ্যাকাডেমিক্স করে ফুল মার্কস পেয়েছেন, যা মানে 60-70-এর উপর তার নাম্বার আছে, তাহলে আর তাকে বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তিনি কেন বাদ যাচ্ছেন? তো এই প্রশ্নটা উঠছে। এবং দেখুন, এসএসসির নিয়োগ নিয়ে মামলারও খবর। এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন কলকাতা হাইকোর্টে মামলা করছেন নতুন নিয়োগ প্রার্থীরা, তখন 2016-র তথাকথিত যোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক কর্মরত শিক্ষক। জনস্বার্থ মামলা হিসেবে সেটি প্রধান বিচারপতির বেঞ্চে ওঠার কথা থাকলেও তা সোমবার ওঠে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। শাহিন আদিত্য নামে ওই মামলাকারী দ্রুত শুনানির আবেদন করেন, কিন্তু শুরুতেই স্পষ্ট ভাষায় বিচারপতি মাননীয় সঞ্জয় কুমার বলেন, আমি এই এসএসসির মামলার শুনানি করেছি, জাজমেন্টও দিয়েছি, ফলে এখন সেই জাজমেন্ট চ্যালেঞ্জ করে দায়ের মামলা এই কোর্টের শোনা উচিত নয়, অন্য কোনো বেঞ্চে এই মামলা শোনা উচিত। এরপরে তিনি মামলাটি ছেড়ে দেন। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন কোন বেঞ্চ নতুন এই মামলা শুনবে। বুঝতে পারলেন বন্ধুরা কি ছিল বিষয়টা? বিষয়টা ছিল যোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কর্মরত এক শিক্ষক। অর্থাৎ যোগ্যদেরই যে চাকরি বাতিল হয়ে যে জাজমেন্টটা হয়ে গেছে, সেই জাজমেন্টের বিরুদ্ধে তিনি ফের আবার একটা অ্যাপিল করছেন। জানি না সুপ্রিম কোর্টের পক্ষে সেটা শোনা সম্ভব কিনা। লোয়ার কোর্ট, হাইকোর্ট থেকে আরম্ভ করে কারোর তো শোনার ক্ষমতাই নেই। সুপ্রিম কোর্টও সেটা শুনতে পারে কিনা একটু আমার ডাউট আছে। তার কারণ একটা জাজমেন্ট তারা দিয়ে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, তারা যে জাজমেন্টটা দিয়েছেন সেটা কিন্তু ডিভিশন বেঞ্চেরই জাজমেন্ট ছিল। তো এখানে একটা বিষয় উঠে আসছে যে কি হবে। তো যাই হোক, যা হবে আপনারা তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার অভিজ্ঞতার নম্বর বাতিলের দাবিতে আন্দোলন, সেই খবরটা আপনাদের জানাচ্ছি। তারপর অবশ্যই বঞ্চিতদের যে জন্য শিক্ষামন্ত্রী কি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, সেটাও জানাবো। একাদশ দ্বাদশের নতুন পরীক্ষার্থীদের সাথে আপনারা ছবিও দেখেছেন যে যেভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে। খবরে লেখা হয়েছে এই সময় পত্রিকায়, স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বঞ্চনার অভিযোগে ফের সরগরম সল্টলেকের বিকাশ ভবন চত্বর। লিখিত পরীক্ষায় 60-এ 60, শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10 পেয়েও তারা কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। অনেক বিষয়ে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাট অফ মার্ক 70 বেশি, সেখানেই থমকে গিয়েছে নতুনরা। এর প্রতিবাদে সোমবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল ও জমায়েত করলেন এসএসসির একাদশ ও দ্বাদশের নবাগত কয়েক হাজার পরীক্ষার্থী। তাদের দাবি, শিক্ষকতার অভিজ্ঞতায় বরাদ্দ 10 নম্বর বাতিল করতেই হবে কমিশনকে। এমনকি ইন্টারভিউয়ে যারা ডাক পেয়েছেন তাদের ওএমআর সিট প্রকাশ করতে হবে। পাশাপাশি শূন্যপদ বাড়ানোর দাবিও তুলেছেন তারা। তাহলে বিকাশ ভবনের থেকে তবেই তারা কিন্তু আন্দোলন তুলবেন, এমনটাই কিন্তু তারা বলেছেন। এছাড়া দেখা গিয়েছে যে পুলিশের সাথে ধস্তাধস্তি, তাদের মহিলাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছে বলেও কিন্তু পত্রিকায় লেখা হয়েছে। একাদশ দ্বাদশে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং ইতিহাসের মতো বিষয়ে সাধারণ ও সংরক্ষিত ক্যাটাগরিতে ইন্টারভিউয়ের তালিকায় শেষতম প্রার্থীর প্রাপ্ত নম্বর 71 থেকে 77 মধ্যে
অভিযোগ, পুরনোদের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বরের কারণেই ফ্রেশারদের ইন্টারভিউ তালিকায় ঠাঁই মেলেনি। যেসব বিষয়ে নতুন চাকরি প্রার্থীরা ডাক পেয়েছেন সেখানেও তারা নগণ্য। ফলে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাতিলের দাবিতে দিনভর কিন্তু শিক্ষা দপ্তরের অদূরে কয়েক হাজার চাকরি প্রার্থী জমায়েত করেন। নথি যাচাইয়ে 20,000 প্রার্থী ডাক পেয়েছেন। অভিযোগ উঠছে, পূর্ণ নম্বর পেয়েও ইন্টারভিউ ডাক পাননি বহু প্রার্থী। চাকরি প্রার্থীদের বক্তব্য, ভেরিফিকেশনে নতুন তালিকা প্রস্তুত করতে হবে। আন্দোলনকারীরা দল বেঁধে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করে দাবি সনদ পেশ করতে চান। এসএসসি 4 জন প্রতিনিধির সঙ্গে দেখা করতে সম্মত ছিল, কিন্তু ফ্রেশাররা পাল্টা দাবি করেন এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সন্ধ্যায় চেয়ারম্যান অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরেই বিধাননগরের ডেপুটি কমিশনার অনিশ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের হটিয়ে দেন। আন্দোলনকারী মোক্তার আহমেদ খান বলেন, আমি লিখিত পরীক্ষায় 60-এর মধ্যে 60 পেয়েছি, একাডেমিক্স করে 10 নম্বর পেয়েছি, তা সত্ত্বেও আমি ইন্টারভিউর জন্য ভেরিফিকেশনে কল পাইনি। এর থেকে বড় প্রহসন বাংলা কেন ভারতের কোথাও কখনো হয়নি। আর এটাই একমাত্র কারণ অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া 10 নম্বর, যেটা 2016 প্যানেলে ছিল না। 2016-তে যখন ছিল না, তাহলে কেন 2025-এ যোগ করা হলো? আর এক আন্দোলনকারী বলেন, 70-র মধ্যে 70 পেয়েও ফ্রেশাররা ডাক পাননি একমাত্র এই 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়ার কারণে। 10 বছর ধরে বাদে পরীক্ষা হলো, আমরা 10 বছর ধরে বসে রয়েছি একটা কাঙ্ক্ষিত চাকরির জন্য, আমরা কেন এই বৈষম্য মেনে নেব? আন্দোলনকারীদের একটাই দাবি, অভিজ্ঞতার 10 নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না। অন্যদিকে স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা কি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তারা বলছেন যে চলতি বছরের 30 মে শিক্ষক নিয়োগের নতুন বিধি অনুসারে এই প্রক্রিয়া চলছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশনের এই নিয়মকে মান্যতা দিয়েছে। বন্ধুরা জানেন, এই সংক্রান্ত আমার ভিডিও ছিল। আপনারা যদি আমার স্কুল সার্ভিস কমিশনের ভিডিওগুলো যারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন তারা জানেন যে এই সংক্রান্ত তথ্য আমি জানিয়েছি। সেখানে কিন্তু কোর্ট বলেছিল যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে সেই সরকারের একটি চাকরির নিয়োগ পরীক্ষার জন্য যে রুলস, সেটা তৈরি করার অধিকার তাদের রয়েছে। সুতরাং এই অভিজ্ঞতার মামলা কিন্তু খারিজ হয়ে যায় কোর্টে। এই সংক্রান্ত 3টি মামলা খারিজ করে দিয়েছে। তারপরও এই আন্দোলন অনর্থক বলে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর তরফ থেকে এক কর্তা দাবি করছেন। যদিও বিধানসভা বিরোধী দলনেতা নাম দিয়ে বলা হয়েছে যে তিনি আন্দোলনকারীদের পাশে রয়েছেন, রাজ্য সরকার ফ্রেশারদের টাকা ফেরত দিক, এরকম একটা কথা বলছেন। কিন্তু টাকা ফেরত দিলে কি আর হবে? 200-400 টাকা ফেরত দিতে হবে না, চাকরিটা হচ্ছে মেন। আচ্ছা, আজ পথে যোগ্যরা এই সংক্রান্ত একটি খবরও প্রকাশ হয়েছে, যেখানে অবিলম্বে শূন্যপদ বাড়িয়ে সমস্ত যোগ্য কর্মরত শিক্ষক ও শিক্ষিকার চাকরি নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বিকাশ ভবনে সাংবাদিকদের ভ্যাকেন্সি বাড়ানো প্রসঙ্গে বলেন, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্যপদ বাড়ানো নিয়ে কথা হয়েছে, কিন্তু যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাকাপাকিভাবে কোনো কথা বলতে পারি না। যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্যই মূলত ভাবা হচ্ছে, সেটা মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। তো আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে তিনি কথা বলবেন এবং সবচেয়ে বড় কথা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তিনি কথা বলবেন, এরকম একটা বিষয় কিন্তু তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আনন্দবাজার পত্রিকাতেও এই বিষয়ে ডিটেলস লেখা হয়েছে, সেখানে শূন্যপদ বৃদ্ধির কথা বলা হয়েছে, যেখানে ব্রাত্য বসু কথা দিয়ে বলা হয়েছে এসএসসির ইন্টারভিউ তালিকায় ঠাঁই না পেয়ে যোগ্য তালিকাভুক্ত যে শিক্ষকরা 31 ডিসেম্বর থেকে চাকরিহারা হবেন তাদের জন্য শূন্যপদ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার বিকাশ ভবনে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া শেষ হোক, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্যপদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে, আইনিভাবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ এই নিয়ে কথা বলতে পারি না। একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা বেরোনোর পরে দেখা যায় যে শুধু একাদশ দ্বাদশের জন্যই পরীক্ষা দিয়েছেন এমন বেশ কিছু যোগ্য চাকরিহারা প্রার্থী ইন্টারভিউয়ে যোগ্যতা অর্জন করতে পারেননি। ফলে তারা 31 ডিসেম্বর থেকে চাকরিহারা হয়ে যাবেন। ক্ষুব্ধ ওই যোগ্য শিক্ষকদের ক্ষোভ, সরকারের দুর্নীতিতেই শেষ পর্যন্ত চাকরিটা চলে যাচ্ছে। কেন এমন হবে? একাদশ দ্বাদশের ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল বলেছেন, আশা করব শিক্ষামন্ত্রীর এই বক্তব্য বাস্তবতা পাবে। একাদশ দ্বাদশের বহু শিক্ষক রয়েছেন যারা নবম দশমে পরীক্ষাই দেননি, অর্থাৎ তাদের কিন্তু এখন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু 31 ডিসেম্বর চাকরিটা চলে যাচ্ছে। এছাড়া চাকরিহারারা জন্য দেখুন, এখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য বলা হয়েছে। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী
চাকরি দেবেন না এটা নিশ্চিত। তার আমলে 6 লক্ষ শূন্যপদ লুপ্ত হয়েছে, অর্থাৎ অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে, এরকমটা তিনি অভিযোগ করেছেন। যাই হোক, তিনি বলেছেন যে যারা পরীক্ষা দিয়েছেন ফর্মের টাকা ফেরত দিতে, আমি একটু আগেই বললাম ফর্মের টাকা ফেরত দিয়ে কিন্তু কোনো লাভ নেই। রাজনীতি সরিয়ে আমার মনে হয় এখানে কিন্তু চাকরিটা যাতে পান সেইটা কিন্তু প্রত্যেকের দেখা উচিত বলে বন্ধুরা আমি অন্তত মনে করি। এসএসসির তালিকাভুক্ত অযোগ্য শিক্ষক নীতিশ রঞ্জন বর্মন যেভাবে ইন্টারভিউ ডাক পেয়েছেন, সেই নিয়ে কিন্তু একটা মামলার প্রসঙ্গ আসছে, যেখানে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বলেছিল যে কোনোভাবেই কিন্তু কোনো অযোগ্য যেন চাকরি না পান। তো যাই হোক, এই ব্যাপারটাও কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে কোনোভাবে যদি অনভিপ্রেতভাবে বা অনিচ্ছিকভাবে যদি ঢুকে যায় কেউ অযোগ্য, তো সেটা বিবেচনা করা হবে নিশ্চয়ই, এবং মামলা যদি হয় সে ব্যাপারে কিন্তু রাজ্যের যারা আইনজীবী রয়েছেন তারা লড়বেন, সেটাও কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের নিয়ম ভায়োলেট যে করা হবে না সেটা শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিচ্ছেন। কিন্তু কিভাবে নীতিশ রঞ্জন বর্মন নাম ঢুকে গেল সেটাও কিন্তু বন্ধুরা আশ্চর্যের ব্যাপার। যাই হোক, লিখিত পরীক্ষায় 60-60 বা 60-এর মধ্যে 59 যারা পেয়েছেন, একটু আগে আপনাদের বললাম যে এর থেকে আর বোধহয় হয় না, এর থেকে আর কি বলবো, খারাপ জিনিস আর হতে পারে না যে আর কত পেলে তারা ইন্টারভিউর সুযোগ পাবেন। তো এই ব্যাপারে আন্দোলন তো চলছেই। সন্ধ্যার পর থেকে রাস্তায় পুলিশ বিক্ষোভ আন্দোলন চলে বিক্ষোভকারীদের মধ্যে। পুলিশের দাবি, তারা বিক্ষোভকারীদের জানিয়েছিল রাস্তায় বসার অনুমতি নেই, ওখানে বসতে দেওয়া হবে না। অন্যদিকে আন্দোলনকারীরা কি বলছেন, তারা বলছেন যে 6:30 নাগাদ পুলিশ তাদের বল প্রয়োগ করে তুলে দিয়েছে, যদিও পুলিশ বলে যে বল প্রয়োগ করা হয়নি। যাই হোক, শিক্ষামন্ত্রী কি বলছেন, শিক্ষামন্ত্রী এরপরে বক্তব্য দেওয়া হয়েছে আনন্দবাজারে, বলছেন ওরা কি চাইছেন তা এখনও এসএসসিকে জানাননি, আগে বিষয়টা জানি তারপরে বিবেচনা করে দেখব। এসএসসির নতুন চাকরি প্রার্থীদের মূলত 3টি দাবি, বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটা আপনারা শুনুন। 3টে মূল দাবি। এক হচ্ছে অভিজ্ঞ শিক্ষকদের যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে, শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে, প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর সিট প্রকাশ করতে হবে। বুঝতে পারলেন তো, অত্যন্ত 3টেই কিন্তু গুরুত্বপূর্ণ দাবি। আশা করি স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই বিবেচনা করে দেখবে, কিন্তু অভিজ্ঞতার নাম্বার কমানো সম্ভব নয়, যেহেতু একটা নিয়োগ পরীক্ষা হয়ে গিয়েছে একটা রুলসে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি অন্তত এটুকু মনে করি যে 10 নম্বর কিন্তু অভিজ্ঞতার জন্য যে নাম্বারটা দেওয়া হয়েছে, অবশ্যই যারা যোগ্য চাকরি হারিয়েছেন তাদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এই রুলসটা করেছে, এটা তো পরিষ্কার। এইটা কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না, কারণ সুপ্রিম কোর্টের আইনই আছে যে একটা নিয়োগ রুলস করে পরীক্ষা নিয়ে আর কিন্তু নিয়োগটা চেঞ্জ, মানে নিয়োগের যে নিয়ম রুলস সেইটা কিন্তু আর চেঞ্জ করা যায় না, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। তো সুতরাং কোনোভাবেই সেটা পরিবর্তন হবে না। এখন ফ্রেশারদের কিন্তু যদি চাকরি দিতে হয় তাহলে একটাই সুবিধা, মানে যেটা করতে পারে রাজ্য সরকার, সেটা হচ্ছে শূন্যপদ বাড়াতে পারে। কেননা শূন্যপদ বৃদ্ধি এটা পুরো রাজ্য সরকারের হাতে। কেন আমরা যে কোনো চাকরি পরীক্ষায় দেখি ভ্যাকেন্সিজ মে বি ইনক্রিজ, এরকম কথাটা লেখা থাকে, অর্থাৎ শূন্যপদ বাড়ানো যেতেই পারে, তাহলে কিন্তু অনেকেই চাকরি পাবেন। এছাড়া বন্ধুরা আরও লেখা হয়েছে পত্রিকায় যে 60 এবং 10 নম্বর শিক্ষকতা পেয়ে 70 নম্বর পেয়ে পাস করছে না, তার কারণ 71-72 হচ্ছে কাট অফ। তো তাহলে এটা তো পরীক্ষার সাথে প্রহসন। এই ব্যাপারটা নিয়ে আন্দোলনকারীরা কিন্তু আইনি পথে যাওয়ারও কিন্তু কথা বলেছেন। যেমন এক নতুন চাকরি প্রার্থী মুক্তার আহমেদ খান বলেছেন, আমি ইংরেজিতে লিখিত পরীক্ষায় 60-এর মধ্যে 60 পেয়েছি, শিক্ষকতা যোগ্যতায় 10-এ 10, অর্থাৎ আমি 70 পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে ইংরেজিতে কাট অফ নম্বর 77, তাই সুযোগ পায়নি। বন্ধুরা বুঝতে পারছেন, এখন ছেলেমেয়েরা কিন্তু ওইভাবে পড়াশোনা করেন না, অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তো একটা সারা ভারতবর্ষে সুনাম আছে যে তারা ভালোভাবে পড়াশোনা করেন, বাঙালি ছেলেমেয়েরা। তো এখানে লিখিত পরীক্ষা, একটি চাকরি লিখিত পরীক্ষায় 60-এ 60 পাচ্ছেন এত প্রার্থী, কাট অফ নম্বর 77, এখানে কিন্তু প্রশ্নের মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বন্ধুরা। অবশ্যই পিএসসি যেভাবে পরীক্ষা নিচ্ছে, ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে অনেকে পাস করতে পারছেন না, এত কঠিন প্রশ্ন হচ্ছে। কিন্তু এখানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটার পরে কিন্তু অনেকেই বলেছিলেন যে পরীক্ষার প্রশ্ন অনেকেরই খুব সহজ লেগেছিল। যাই হোক, প্রশ্ন যদি কিছুটা মান কমে যায় তাহলে কিন্তু বন্ধুরা এই সমস্যা হয় যে কাট অফ নম্বর, এটা যেটা হয়ে গেল, তো মামলা হলে কি হবে আমি জানি না, যে লিখিত পরীক্ষায় 60-এ 60,
শিক্ষাগত যোগ্যতায় 10-এর 10 অর্থাৎ 70 কেউ পাচ্ছেন, তিনি সুযোগ পাচ্ছেন না, কেন অভিজ্ঞতা তিনি নাম্বার পাননি। কাট অফ নাম্বার 77। তো এইটা নিয়ে তো মামলা হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবং মামলা হচ্ছে। ইংরেজি পরীক্ষায় 60-এর মধ্যে 60 পেয়েছেন এসএসসি নতুন চাকরি প্রার্থী দত্তপুকুরের রাহুল নাথ। পড়াশোনা করে চাকরি অত্যন্ত ভালো পরীক্ষা দিয়েছিলেন, শিক্ষিত ছেলে। রাহুলবাবু বলেন, চাকরির এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভিজ্ঞতার জন্য কিছু প্রার্থীকে 10 নম্বর দিয়ে দেওয়া হলো, এটা হতে পারে না। মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত আমার রেজাল্ট খুব ভালো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএড করেছি অনেক টাকা দিয়ে। লিখিত পরীক্ষা তো পুরো নম্বর পেয়েছি। যদি পুরো নম্বর পেয়েও অযোগ্য বলে বিবেচিত হই, তাহলে যোগ্য প্রার্থী কারা? 70 নম্বরের মধ্যে 70 পাওয়ার পরেও যদি দেখা যায় কাট অফ 75, তাহলে আমাদের কি করণীয় হতে পারে? বুঝতে পারছেন বন্ধুরা যে মারাত্মক একটা সমস্যা কিন্তু এখানে চলছে। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষামন্ত্রী বলেছেন, আইনজীবীদের পরামর্শ নিচ্ছি, সুপ্রিম কোর্টের রায় মেনেই সব কিছু দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এবং শূন্যপদ বৃদ্ধির তিনি ইঙ্গিত দিয়েছেন। আমি বর্তমান পেপারও এই খবরটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, আমি সেই সংক্রান্ত খবর আপনাদের জানাবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইন্টারভিউ তালিকায় দাগি শিক্ষক এবং সেই নিয়ে কিন্তু মামলা দায়ের অলরেডি হয়ে গেল হাইকোর্টে। এই সংক্রান্ত খবরটা আমি এরপর আপনাদের জানাচ্ছি। তারপরে আমি শিক্ষামন্ত্রীর বক্তব্য আরও ডিটেলস আমি আপনাদের জানাবো। বন্ধুরা, মামলার আশঙ্কা ছিলই এবং মামলা কিন্তু হয়েই গেল। এই সংক্রান্ত খবর আনন্দবাজার পত্রিকায় যা দেওয়া হয়েছে আমি আপনাদের একটু জানাচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের চলতি নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় দাগি শিক্ষকদের তালিকাভুক্ত করার অভিযোগ জানিয়ে এবার মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সোমবার মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম এ ব্যাপারে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় বিচারপতি জানিয়েছেন, আগামীকাল বুধবার মামলার শুনানি হবে। এদিকে এসএসসির নিয়োগের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর এবং ভুল প্রশ্ন নিয়েও মামলা হয়েছে। আগামীকাল বুধবার সেই মামলাগুলিরও কিন্তু শুনানি হওয়ার কথা। প্রসঙ্গত, শনিবার এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে। তাতে একাধিক গড়মিলের অভিযোগ উঠেছে দাগি তালিকায় নাম থাকা কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এনএন হাই স্কুলের শিক্ষাতত্ত্বের শিক্ষক নীতিশ রঞ্জন বর্মনের নাম ইন্টারভিউ তালিকায় রয়েছে। তার বাবা কেশব বর্মনও মেনে নিয়েছেন যে ছেলের নাম দাগি তালিকায় ছিল এবং এবারও তিনি ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। এদিন কোর্টে ফিরদৌসবাবু বলেন যে দাগিরা যে পরীক্ষায় বসতে পারবেন না, সে কথা সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। তারপরেও দাগিরা এসএসসির পরীক্ষায় বসেছেন এবং ইন্টারভিউ ডাক পেয়েছেন। একইভাবে তার দাবি, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর প্রাথমিক স্কুল শিক্ষক এবং স্বাস্থ্যকর্মীদেরও দেওয়া হয়েছে। এদিন শিক্ষকতার জন্য বরাদ্দ 10 নম্বর নিয়ে আংশিক সময়ের এক শিক্ষক মামলা করেছেন। তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, বহু আংশিক সময়ের শিক্ষক ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন, তারা অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বরও পেয়েছেন। সেই তালিকায় মামলাকারীর সহকর্মীরাও আছেন, তারা ওই নম্বর পেলেও মামলাকারী তা থেকে বঞ্চিত হয়েছেন। বিচারপতি সিংহ জানান, আগামীকাল বুধবার এই মামলার শুনানি হবে। এদিন ভুল প্রশ্ন নিয়েও এক পরীক্ষার্থী মামলা করেছেন। তার আইনজীবী বিষয়টি উত্থাপন করলে বিচারপতি বলেন, এই বিষয়টি আগেই কোর্টের নজরে আনা উচিত ছিল, পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরে কেন বলছেন? আইনজীবী জানান, তার মক্কেল ভেবেছিলেন যে এ ব্যাপারে এসএসসি পদক্ষেপ করবে, কিন্তু তারা পদক্ষেপ না করায় কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলারও আগামীকাল বুধবার শুনানি হবে। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা, বুধবার দিনকে কিন্তু বেশ কিছু মামলা কিন্তু হবে, মামলার কিন্তু শুনানি হবে এবং বিচারপতি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি মাননীয় অমৃতা সিংহের, মাফ করবেন নামটা মনে পড়ছিল না, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু মামলাটা হবে এবং সেখানে কিন্তু শুনানি হবে। মামলা তো হয়ে গিয়েছে, শুনানি হবে। তো এটা বুঝতেই পারছেন বন্ধুরা যে একটি বিরাট কিন্তু সমস্যার মধ্যে কিন্তু চলছে। কি হবে এখন সেটাই দেখার। এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু মামলার কথা কিন্তু উঠে আসছে এবং আগামী দিনে বন্ধুরা তাহলে কি হবে? স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, আপনারা জানেন। যারা এখনও আবেদন করেননি তারা আবেদন করে নিন। দেখতেই পাচ্ছেন শিক্ষক নিয়োগে এই অবস্থা। তো গ্রুপ সি গ্রুপ ডি চাকরিটাও যদি হয় সেটাও অন্তত এই খরার বাজারে খারাপ নয়। তো গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই পরীক্ষা দিন এবং সেই পরীক্ষাতে কিন্তু আপনারা জানেন
যে সেখানেও কিন্তু অভিজ্ঞতার জন্য নাম্বার দেওয়া আছে, কিন্তু সেখানে যদি এরকম অবস্থা হয় যে লিখিত পরীক্ষায় পুরো ফুল মার্কস পেয়ে নাম্বার যদি না মানে লিস্টে যদি না থাকে, তাহলে আন্দোলন এবং সমস্যা তো চলবেই। তো যাই হোক, আরেকটি খবর দেওয়া হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পরীক্ষায় চাকরি পাওয়া 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় সংবিধানসম্মত বা মানবিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে মামলা করলেন একজন স্কুল শিক্ষক শাওন আদিত্য। এই মামলা করেছেন। তার প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে প্রায় 19,000 যোগ্য শিক্ষকের চাকরি চলে গিয়েছে, এছাড়া অশিক্ষক কর্মীরও চাকরি গেছে। সুপ্রিম কোর্টের কাছে এই পরীক্ষার পবিত্রতা বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বেশি অগ্রাধিকার পাওয়া উচিত, নাকি বিনা দোষে মানুষের রুটিরুজি চলে যাওয়া উচিত, এই দাবি কিন্তু করেছেন। তো একটু আগে এই বিষয়টা আমি একটু আপনাদের বলেওছি যে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন, আমি এর আগেই এই বিষয়ে জাজমেন্ট দিয়েছি, সেজন্য মামলাটা কিন্তু অন্য কোনো বেঞ্চে হওয়া উচিত বলে তিনি মনে করেন, এবং এখন এটি প্রধান বিচারপতির কাছে এই বিষয়টা গেছে এবং প্রধান বিচারপতি এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু শেষমেশ কিন্তু গণ্য হবে। বর্তমান পত্রিকার খবর বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সরকারের বিভিন্ন খবরাখবর বর্তমান পত্রিকায় থাকে, তো এখানে কিন্তু অবশ্যই আমি খবরটা আপনাদের জানাবো, যেখানে এসএসসির নিয়োগ বাতিল নিয়ে জনস্বার্থ মামলাও হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এছাড়া আরও একটা বিষয়, শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে শূন্যপদ বৃদ্ধির কিন্তু ইঙ্গিত দিয়েছেন, এবং ঠিক কি বলেছেন আমি সেটা আপনাদের জানাচ্ছি। বর্তমান পত্রিকায় লেখা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত যোগ্য চাকরিহারা প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যা বাড়তে পারে। সোমবার সেই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিকাশ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি নিয়ে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ আইনিভাবে কোনো কথা আমি বলতে পারি না। এটি মন্ত্রিসভা নিশ্চয়ই বিবেচনা করে দেখবে। এরপরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আপাতত পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই শূন্যপদ বাড়ানোর বিষয়টি নিয়ে এগোনো হতে পারে। বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, তবে বর্ধিত শূন্যপদে শুধুমাত্র যোগ্য চাকরিহারারাই সুযোগ পাবেন। অর্থাৎ বন্ধুরা, এখান থেকে বেশ কিছু আশার আলো খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা জানি যে শিক্ষামন্ত্রী এই যে জায়গাটা বলেছেন, এটি মন্ত্রিসভা নিশ্চয়ই বিবেচনা করে দেখবে। আমরা জানি বন্ধুরা, ক্যাবিনেটের কিন্তু একটি বিরাট ক্ষমতা থাকে। মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সরকারকে নির্বাচিত করে, এবং সেই সরকারের যে ক্যাবিনেট বৈঠক হয়, অর্থাৎ যে ক্যাবিনেট মিটিংগুলো হয়, আমরা জানি ক্যাবিনেট নাম্বার 1, 2 একটা সরকার গঠিত হওয়ার পর ক্যাবিনেট 1, 2, 3, 200, 300 পর্যন্ত বা আরও বেশি হতে পারে, 5 বছরের ভিতরে ক্যাবিনেট বৈঠক হয়। তো ওই যে ক্যাবিনেট বৈঠক হয়, সেই ক্যাবিনেট বৈঠকের এজেন্ডাতে এই বিষয়টা তুলে এবং ফিনান্স থেকে ফাইল তুলে এবং শূন্যপদ বৃদ্ধির ব্যাপারে কিন্তু একটি ক্যাবিনেট সিদ্ধান্ত নিতেই পারে, এবং ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সেখানে সই করবেন সমস্ত বিষয়টা, এবং সবচেয়ে বড় কথা সেটা তারপর যাবে রাজ্যপালের কাছে, এবং রাজ্যপালের সই হয়ে গেলে সেটা কিন্তু একটি সরকার করতে পারে। আমরা দেখেছিলাম যে এর আগে সুপার নিউমেরারি পোস্টের ব্যাপারে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না, যার সময়ে আমরা জানি যে 26,000 লোকের চাকরি গেছিল, তিনি কিন্তু তখন সবাই অনেকে ধরেই নিয়েছিলেন যে উনি অত্যন্ত কড়া রায় দিচ্ছেন, কিন্তু এটা মানতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কড়া রায় দেন এরকম বিষয়টা নয়, তারা আইনটা মেনে রায় দেন। তিনি কিন্তু তখন বলেছিলেন যে একটি মন্ত্রিসভা সিদ্ধান্ত নিতেই পারে, একটি ক্যাবিনেটের ক্ষমতা আছে, ক্যাবিনেট যে বিষয়টা করছে সেটা রাজ্যপালকে দিয়ে সই করানো হচ্ছে, সেটা তো পুরোপুরি অর্ডার, সেটা তো একটা সরকারের এই অধিকার যদি আমরা বঞ্চিত করি সুপ্রিম কোর্ট, তাহলে গণতন্ত্র বলে কিছু থাকে না, এরকম একটা কথা কিন্তু আমার যতদূর মনে পড়ছে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় বলেছিলেন। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা আশার আলো আপনারা দেখতেই পারেন, এটা আমার অন্তত মত যে শূন্যপদ কিন্তু বৃদ্ধি হতেই পারে। হয়তো দেখা গেল যে 300-400 ছেলে যারা চাকরি করছিলেন এতদিন 5 বছর 7 বছর, তারা হঠাৎ তার চাকরি হারা হয়ে গেলেন, তাদের কিন্তু চাকরি সরকার দিতে পারে এইভাবে শূন্যপদের বৃদ্ধি করে। ক্যাবিনেট সিদ্ধান্ত এটা নিতেই পারে, এটা আমার মত। তো যাই হোক, এটা কিন্তু বর্তমান পত্রিকায় সেটা কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে, এবং মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছেন যে মন্ত্রিসভা প্রাথমিকভাবে বিষয়টা নিশ্চয়ই বিবেচনা করে দেখবে মন্ত্রিসভা। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, আজকে বর্তমান পত্রিকা থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং আনন্দবাজারেও দেওয়া হয়েছে। টেন্টেড প্রার্থী হওয়া সত্ত্বেও একজন শিক্ষকের যে তিনি ভেরিফিকেশনে ঢুকে গিয়েছেন
এই বিষয়ে শিক্ষামন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, এই নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হচ্ছে কিনা আপাতত সেটি চূড়ান্ত করে দেখা হবে। অনলাইনে আবেদন জমা পড়েছিল, হয়তো কিন্ডারগার্টেনের চাকরির অভিজ্ঞতার বিষয়টি দিয়ে দিয়েছেন। এর জন্য ভেরিফিকেশন প্রক্রিয়াটি রয়েছে, সেখানে সমস্ত খতিয়ে দেখা হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। এখনও ভেরিফিকেশন বাকি আছে, সেটা কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় পত্রিকায় লেখা হয়েছে, যেখানে অভিজ্ঞতার নম্বর নিয়ে কিন্তু মারাত্মক অভিযোগ যেটা হচ্ছে, যে ফুল মার্কস পেয়েও তিনি কেউ যখন লিস্টে আসছে না, তাহলে আর কত নাম্বার পেলে তারা ইন্টারভিউয়ে ডাক পাবেন। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি, তবে আন্দোলনকারীদের দাবি এই দায় সরকারকেই নিতে হবে। অন্যদিকে আজ মঙ্গলবার বাংলা বিষয়ে প্রার্থীদের তথ্য যাচাই শুরু হচ্ছে। সকাল 9:30 থেকে 15টি টেবিলে এই কাজ চলবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, বাংলা বিষয়ে কিন্তু আজকে কিন্তু তথ্য যাচাই ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হয় সেটা কিন্তু হবে। প্রায় 400 প্রার্থী ডাক পেয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই তালিকায় ত্রুটির অভিযোগ তুলে সোমবার একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। আগামী বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা, যেটা আমি একটু আগে আপনাদের বলেছি। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি হবে এবং সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যা আসবে। অবশ্যই আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা হয়তো একটু লম্বা হলো, কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা পুঙ্খানুপুঙ্খ এসএসসি নিয়ে এখন কি চলছে তার ডিটেলস আপনারা খবরটা কিন্তু পেলেন। এবং নিয়োগ বাতিল নিয়ে জনস্বার্থ মামলার খবরটা প্রত্যেকটা পেপারেও অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। যদি সেটা হয়, আমি জানি না সেটা সঞ্জয় কুমার তো মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি মামলাটা শোনেননি। এখন প্রধান বিচারপতির কাছে গেছে। একটি বিষয় হওয়ার পর, এতদূর ঘটনা ঘটার পরে সেটি গ্রাহ্য হবে কিনা এই নিয়ে কিন্তু আমার প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আপনারা মন্তব্য করবেন। একটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে, এত কিছু হয়ে যাওয়ার পরে সেটা ফের রায়টা বাতিল হয়ে যায় কি? এটা হতে পারে না। তার কারণ অনেক কিছু ইতিমধ্যেই জল গড়িয়ে গিয়েছে। তো এর আগে যে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছিল সেটি কিন্তু খারিজ হয়েছিল। তো সুতরাং যাই হোক, খবরটা মামলা করতে বোধহয় বাধা নেই। মামলার পর মামলা ভারতীয় আইনে হয়তো করা যায়। তো মামলা তারা করেছেন এবং সেটি প্রধান বিচারপতির কাছে গেছে। সেই নিয়ে কিছু হওয়ার আগেই হয়তো এসএসসি নিয়োগ প্রক্রিয়াটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। তো তখন আর কিছু থাকবেই না। তো যাই হোক বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা জানতে পারলেন আমার ভিডিওর মাধ্যমে। আমি আপনাদের অনুরোধ করব, প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এক্সপার্ট কমিটিদের রিপোর্ট খুব শীঘ্রই জমা পড়বে। প্রশ্নভুল 2017 টেট, 2022 টেটের সেই সংক্রান্ত খবরও কিন্তু আমি আপনাদের জানাবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যে মুহূর্তে আমি জানতে পারবো সেই মুহূর্তেই কিন্তু আমি আপনাদের খবর জানিয়ে দেব। এছাড়া অন্যান্য সমস্ত চাকরি বাকরির খবর অবশ্যই আপনারা আমার চ্যানেলে মাধ্যমে পান। সেই সমস্ত খবর আপনারা পাবেন। ইতিমধ্যেই পিএসসি ডব্লিউবিসিএস পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে। আপনারা জানেন স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষারও ফর্ম ফিল আপ চলছে। হাতে সময় কমই আছে। তো যারা অবশ্যই আগ্রহী তারা কিন্তু অবশ্যই পিএসসি ওয়েবসাইটেও যান এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেও গিয়ে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করুন। ধন্যবাদ আপনাদের আমার চ্যানেলের সাথে থাকার জন্য। এবং আপনাদের প্রত্যেকে যারা চাকরি প্রার্থী প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। আশা করব আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটা অবশ্যই পাবেন এবং আপনাদের সাফল্য কামনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য আমার চ্যানেলের মাধ্যমে পাবেন। কোনো খবরই স্কিপ হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।